পর্যায়ে নির্বাচন যে সুষ্ঠুভাবে ইলেকশন কমিশন সম্পন্ন করেছে, সেই জায়গা থেকে যদি আমরা বিচার করি, তাহলে দ্বিতীয় পর্যায়ে ইলেকশন কমিশন, প্রথম পর্যায়ে ইলেকশন কমিশন হিরো হয়ে গেছে। মানে জিরো থেকে হিরো। এই অবস্থাতে আমার কিন্তু আশঙ্কা আছে যে প্রথম পর্যায়ে যতটা শান্তিপূর্ণভাবে হয়েছে, দ্বিতীয় পর্যায়ে শান্তিপূর্ণ আদতেও হবে কিনা। আর তৃণমূল কংগ্রেস ১ ইঞ্চি জায়গা ছাড়বে না। কারণ ওরা জানে যে দক্ষিণ চব্বিশ পরগনায় ৩১টার মধ্যে ৩১টা সিটই পেতে হবে, না হলে আমাদের ক্ষমতায় আসা যাবে না। মানুষ যদি প্রথম পর্যায়ের মতন দ্বিতীয় পর্যায়ে ব্যাপক পরিমাণে অংশ নেয়, তাহলে ব্যাপক পরিমাণে অংশ নিলে কিন্তু শহুরে শিক্ষিত মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষরা সরকারের পক্ষ নিয়ে যে ভোট দিতে আসবে না, এটা আমি নিশ্চিত যে ভোট দিবে। তাদের একটা অংশের অবশ্যই বাম কংগ্রেসকে ভোট দিতে পারে, কিন্তু একটা বড় অংশই পরিবর্তনের জন্য বিজেপিকে ভোট দিবে। ফলে মানে খুব ইম্পর্টেন্ট, তৃণমূল কংগ্রেস কিন্তু চাইবে যে দ্বিতীয় ফেজের ভোটটা যাতে কমে যায়। প্রথম পর্যায়ে নির্বাচনের পরে কিন্তু আমরা দেখেছিলাম যে নির্বাচনের আগে, প্রথম পর্যায়ে নির্বাচনের আগে আমরা দেখলাম যে ইলেকশন কমিশন এসআইআর করতে ব্যর্থ হয়েছে। ইলেকশন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায় কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সুপ্রিম কোর্ট একাধিক প্রশ্নের সম্মুখীন হয়েছে এবং এসআইআর কার্যত ইলেকশন কমিশনের হাত থেকে নিয়ে জুডিশিয়ারি নিয়ে নিয়েছিল। ফলে মানে ইলেকশন কমিশন কিন্তু প্রথম পর্যায়ে নির্বাচনের আগে কার্যত ভিলেন হিসাবে আমরা দেখেছি। কিন্তু প্রথম পর্যায়ে নির্বাচন যে সুষ্ঠুভাবে ইলেকশন কমিশন সম্পন্ন করেছে, সেই জায়গা থেকে যদি আমরা বিচার করি, তাহলে দ্বিতীয় পর্যায়ে ইলেকশন কমিশন, প্রথম পর্যায়ে ইলেকশন কমিশন হিরো হয়ে গেছে। মানে জিরো থেকে হিরো। এখন দেখার যে দ্বিতীয় পর্যায়ে যে ইলেকশন, সেই দ্বিতীয় পর্যায়ে ইলেকশন কিভাবে সামাল দেয়। ইতিমধ্যেই দ্বিতীয় পর্যায়ে দেখো, প্রথম পর্যায়ের সাথে দ্বিতীয় পর্যায়ে একটা তফাৎ আছে। প্রথম পর্যায়ে যেখানেই ইলেকশন হয়েছে, সেখানেই বিরোধী দলের কিছু না কিছু প্রেজেন্স ছিল। যেমন ধরো মালদা মুর্শিদাবাদ কংগ্রেস বামেরা ছিল, যেমন উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনিক শক্তি ছিল, জঙ্গলমহলে সাংগঠনিক শক্তি ছিল, পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী সাংগঠনিক শক্তি ছিল। কিন্তু দক্ষিণবঙ্গে যে জেলাগুলোতে ভোট হতে যাচ্ছে, সেখানে তো অধিকাংশ জায়গাতেই তৃণমূলের শক্তিশালী সংগঠন, অন্যদিকে বিরোধীদের কার্যত কোনো সংগঠনই নেই। ধরো দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, তারপরে পূর্ব বর্ধমান, কলকাতা শহরের মধ্যেও সেইভাবে কিন্তু সাংগঠনিক শক্তি কার্যত নেই। ৭৪টা আসনের মধ্যে আছে। দক্ষিণ চব্বিশ পরগনায় ৩১টা আসন, হাওড়াতে ১৬টা আসন, পূর্ব বর্ধমানে ১৬টা আসন, কলকাতা ১১টা আসন। এই ৭৪টা আসনের মধ্যে যে দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে, সেখানে কিন্তু সাংগঠনিক শক্তি না বামেদের আছে, না কংগ্রেসের আছে, না বিজেপি সেইভাবে আছে। একমাত্র মানে উত্তর চব্বিশ পরগনায় কিছুটা আছে, আর নদিয়াতে কিছুটা আছে। ফলে আমরা যেটা পরিষ্কার বুঝতে পারছি, যে সেটা হলো যে সাংগঠনিক শক্তি না থাকলে সেখানে প্যারামিলিটারি ফোর্স কতটুকু কাজ করবে। কারণ দেখো, প্যারামিলিটারি ফোর্সকে তো জানাতে হবে, বলতে হবে, তাদেরকে ইনফর্ম করতে হবে। সেটা আদতেও করতে না পারলে কিন্তু আমি তোমায় বলছি যে দ্বিতীয় পর্যায়ে ইতিমধ্যেই মানে মানে প্রচার পর্বের শেষ দিনের আগের থেকেই বলা যায় দক্ষিণ চব্বিশ পরগনায় বাইক বাহিনী তাণ্ডব, যেটা ইলেকশন কমিশন নিজে তোমার ভিডিও আপলোড করেছে তাদের ওয়েবসাইটে। আজকে তুমি যদি দেখো, তাহলে সাংসদ, আরামবাগের সাংসদ আক্রান্ত হয়েছেন। আজকে পূর্ব বর্ধমানের একাধিক জায়গায়, মানে বিশেষ করে পূর্বস্থলী দক্ষিণে আক্রান্ত হয়েছে বিজেপি। বরানগরের মতন জায়গাতে সজল ঘোষ আক্রান্ত। ফলে এবং শুধু তাই নয়, জেলায় মানে বিভিন্ন জেলার থেকে যে খবর আসছে, সেটা হলো ভয় ভীতি সন্ত্রস্ত শাসানি। ইলেকশন কমিশন কতটুকু করতে পারবে? ইলেকশন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে যে তারা দ্বিতীয় ফেজের জন্য তৈরি আছে। তারা এমনও বলেছে যে যদি কেউ ফলস ভোট দেয়, তাহলে ১ বছর তাদের কারাবাস হতে পারে। তারা বলেছে কুইক রেসপন্স টিম দ্রুত পৌঁছে যাবে। তারা বলেছে যে বিভিন্ন জেলা, মানে জায়গাতে, বিভিন্ন জেলাতে বহু লোককে তারা গ্রেপ্তার করেছে। প্রায় ১৫০০ গ্রেপ্তার হয়েছে এই ৪৮ ঘন্টার মধ্যে। তার মধ্যে পূর্ব বর্ধমানে সবচেয়ে বেশি, ৪৫০ মতন যাদের বিরুদ্ধে অপরাধ আছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো যে এখানে সাংগঠনিক শক্তি যেহেতু কোনো রাজনৈতিক দলের নেই, ফলে এই অবস্থাতে আমার কিন্তু আশঙ্কা আছে যে প্রথম পর্যায়ে যতটা শান্তিপূর্ণভাবে হয়েছে, দ্বিতীয় পর্যায়ে শান্তিপূর্ণ আদতেও হবে কিনা। আর তৃণমূল কংগ্রেস ১ ইঞ্চি জায়গা ছাড়বে না। কারণ ওরা জানে
যে দক্ষিণ চব্বিশ পরগনায় 31টার মধ্যে 31টা সিটি পেতে হবে, না হলে আমাদের ক্ষমতায় আসা যাবে না। তৃণমূল কংগ্রেস জানে যে মানে পূর্ব বর্ধমানে 16টা সিটে 16টাই পেতে হবে, আমাকে হাওড়ায় 16টা মানে 16টাই সিট পেতে হবে। সুতরাং এটা পেতে গিয়ে তৃণমূল কংগ্রেস যদি পুরনো রোগ ফিরে আসে, অর্থাৎ জোর জবরদস্তি করা, গ্রাম থেকে লোককে আসতে না দেওয়া, রাত্রেবেলা শাসানি করা, বাইক বাহিনী দিয়ে তাণ্ডব করা, সেটা কতটুকু রুখতে পারবে সেন্ট্রাল ফোর্স, আমার কিন্তু একটা ডাউট আছে। কারণ সেন্ট্রাল ফোর্স এককভাবে অতটা পারদর্শী হতে পারে না। যদি তাকে ব্যাকআপ দেওয়া হয়, ধরো তুমি ইনফরমেশন দিলে একটা গ্রামে যে তৃণমূল অত্যাচার করছে বা শাসক দল অত্যাচার করছে, তখন তুমি সেন্ট্রাল ফোর্সকে পাঠাতে পারো। কিন্তু তোমার যে ফিডব্যাক দেওয়ারই জায়গা না থাকে, তাহলে কতটুকু তুমি দিতে পারবে, এটা একটা দিক। আর যেভাবে আজ প্রচারের শেষ দিনে যেভাবে চারিদিক থেকে অশান্তির খবর আসছে, আক্রান্ত হওয়ার খবর আসছে, এই সমস্তগুলো কিন্তু মানে আতঙ্কের কারণ। সেটা হলো যে এই পর্বে 33টা বিধানসভা কেন্দ্র আছে, যেটা আরবান সেন্টার আছে, আরবান এলাকা। মানে কলকাতার ধরো 11টা সেন্টার, মানে 11টা বিধানসভা কেন্দ্র আছে, হাওড়ার বিধানসভা কেন্দ্রগুলো শহরের, তারপরে উত্তর চব্বিশ পরগনার বিধানসভা কেন্দ্রগুলো, দক্ষিণ চব্বিশ পরগনা শহরের বিধানসভা কেন্দ্র, এর মধ্যে 33টা বিধানসভা আছে যেগুলো পুরোটাই পুরসভা কেন্দ্রিক। এই পুরসভা কেন্দ্রিক বিধানসভাগুলোতে আদতেও তৃণমূল কংগ্রেস লড়াইয়ের মধ্যে থাকতে মানে মানে বিজেপি লড়াইয়ের মধ্যে থাকতে পারবে কিনা? কেন আমি তোমায় বলছি, যদি অশান্তি হয়, যদি ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়, যদি দেখা যায় যে মানে বিরোধী ভোটারদের আটকে দিচ্ছে, যদি দেখা যায় যে সেন্ট্রাল ফোর্স তেমন সক্রিয় নয়, তাহলে কিন্তু মধ্যবিত্ত ভয়ে ভোট দিতে নাও আসতে পারে। এখানে কিন্তু অনেকটাই নির্ভর করছে, মধ্যবিত্ত যদি ঢেলে ভোট দেয় তাহলে একরকম রেজাল্ট দ্বিতীয় পর্যায়ে। আর মানে যেটা প্রথম পর্যায়ে আমরা দেখলাম যে আরবান এলাকাতেও 90% মানুষ ভোট দিতে এসছে। যদি এই কলকাতা শহরে যদি ঢেলে ভোট দেয়, তাহলে কারা ভোট দিবে? একটু শিক্ষিত লোক, একটু মানে পয়সাওয়ালা লোক, একটু মধ্যবিত্ত লোক। এরা সরকারের কোনো দাক্ষিণ্যের উপর নির্ভর করে না, সরকারের কোনো প্রকল্পের উপর নির্ভর করে না। ফলে তৃণমূল কংগ্রেস গত 15 বছর এমন কোনো ভালো কাজ করেনি যে এই মধ্যবিত্ত শিক্ষিত মানুষরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিবে। তাদের একটা অংশের অবশ্যই বাম কংগ্রেসকে ভোট দিতে পারে, কিন্তু একটা বড় অংশই পরিবর্তনের জন্য বিজেপিকে ভোট দিবে। ফলে মানে খুব ইম্পর্টেন্ট, তৃণমূল কংগ্রেস কিন্তু চাইবে যে দ্বিতীয় ফেজের ভোটটা যাতে কমে যায়। তৃণমূল কংগ্রেস ক্ষোভ বিক্ষোভ আটকানো, তার মানে অশান্তি, এগুলোর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস শাসক দল চাইবে যে ভাই এমন একটা পরিস্থিতি তৈরি করো মানুষ যাতে বেশি ভোট দিতে না আসে। কারণ মানুষ যদি প্রথম পর্যায়ের মতন দ্বিতীয় পর্যায়ে ব্যাপক পরিমাণে অংশ নেয়, তাহলে ব্যাপক পরিমাণে অংশ নিলে কিন্তু শহুরে শিক্ষিত মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষরা সরকারের পক্ষ নিয়ে যে ভোট দিতে আসবে না, এটা আমি নিশ্চিত। তারা পরিবর্তনের কনটেক্সটেই ভোট দিতে আসবে। সেখানে কতটুকু বিজেপি ভোট পাবে, কতটুকু বাম কংগ্রেস ভোট পাবে, সেটা নিয়ে তুমি বিতর্ক করতেই পারো, এবং তাতে তৃণমূল কংগ্রেস কতটুকু ক্ষতি হবে তা নিয়ে তুমি বিতর্ক করতে পারো। কিন্তু যদি প্রথম পর্যায়ের মতন দ্বিতীয় পর্যায়ে যদি হাওড়া হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চলের মানুষ যদি মানে ঢেলে ভোট দেয়, বা প্রথম দফার মতন 90 92 95% ভোট দিতে আসে, তাহলে সেই ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিপক্ষেই যাবে। এবং সেটা মানে বিপক্ষে গিয়ে কার পক্ষে যাবে তা নিয়ে তুমি বিতর্ক করতে পারো, কিন্তু সেটা প্রতিষ্ঠান বিরোধী লোকরাই কিন্তু মানে ভোট দেবেন। ফলে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিরোধীদের কাছে, সেটা হলো দ্বিতীয় পর্যায়ের মতন প্রথম পর্যায়ে শান্তিতে ভোটটা করানো। তার জন্য যে মানে পুলিশ প্রশাসন তাকে সঠিকভাবে ইনফর্ম করা, তাদেরকে মোবিলাইজ তারা যাতে করতে পারে ফোর্স, তার জন্য সঠিক তথ্য জানানো, কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বিরোধীদের নেই। এটা আমি তোমাকে বারবার বলছি। দক্ষিণ চব্বিশ পরগনায় বাসন্তীর বিস্তীর্ণ গ্রামে বিজেপির কোনো অস্তিত্বই নেই। অথবা তুমি ধরো দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে, ক্যানিং পশ্চিমে অনেক জায়গায় বিজেপির অবস্থানই ঠিক মতন নেই। বারুইপুরে, অথবা মনে করো তুমি ফলতা, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, বহু জায়গায় বিজেপির কোনো অস্তিত্বই নেই। ফলে এইবার যদি গ্রামগঞ্জে যদি তৃণমূল কংগ্রেস যেভাবে ভোটটা করিয়ে নেয়, তার বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে না পারো, তাহলে তৃণমূল কংগ্রেস আর 5টা নির্বাচনের মতন এখানেও ভোটটা করিয়ে নিবে। যদি তৃণমূল কংগ্রেস ভোট করিয়ে নেয়, তাহলে যে দ্বিতীয় পর্যায়ে 142টা কেন্দ্র আছে, সেই 142টি কেন্দ্রর প্রভাবেই তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে নিজেকে উতরে নিবে।
142টা কেন্দ্রের মধ্যে 2024-এর নির্বাচনের নিরিখে মাত্র 29টা কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি। তাহলে বুঝতেই পারছো যে প্রথম পর্যায়টা যদি বিজেপির হয়, দ্বিতীয় পর্যায়টা পুরোপুরি বলা যায় যে তৃণমূল কংগ্রেসের। ফলে তৃণমূল কংগ্রেস যে কায়দায় এই দক্ষিণবঙ্গে ভোট করায়, ধরো অভিষেক বন্দ্যোপাধ্যায় 7.5 লক্ষ ভোটে জিতেছিল, তুমি বুঝতেই পারছো যে কি কায়দায় ভোটটা হয়। ফলে এই একই কায়দায় যদি ভোট করিয়ে নেয় তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষে গেম চলে যাবে, নির্বাচনী গেম। আর যদি মানে এই নির্বাচনটা যদি মধ্যবিত্ত ঢেলে ভোট দেয়, তাহলে কিন্তু আমি বলবো যে অবশ্যই তৃণমূলের জন্য দুশ্চিন্তার কারণ আছে। কারণ মধ্যবিত্ত উচ্চবিত্ত যখন ঢেলে ভোট দিতে আসবে মানে বুথে, তখন তারা প্রতিষ্ঠান বিরোধী জায়গা থেকেই ভোট দিবে, তারা কিন্তু প্রতিষ্ঠানের পক্ষে ভোট দিবে না।